অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই দেখি। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী হিসেবে দেখি না। আর অপরাধী যারা তারা মূলত আ এরকম কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে তাদের অপকর্মটা করার চেষ্টা করে। সন্ত্রাসীর আসলে কোনো দল নেই, দল হয় না। তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সেটা হচ্ছে যে অপরাধীকে অপরাধীদের আ অপরাধী হিসেবেই দেখা হবে। কোনো দলের কোনো অ গোষ্ঠীর এইভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। বন্দর নগরী চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানীগত চট্টগ্রাম, পাহাড় বেষ্টিত চট্টগ্রাম, দ্রুত বর্ধনশীল নগরায়ন, আসলে সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটা জটিলতম কাজ। পাশাপাশি তো আছেই মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং, এইসব সমস্যা তো আছেই। এইসব সমস্যাকে সমাধানের রূপ দেওয়ার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। পাশাপাশি অন্যতম কাজ করছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ আওতাধীন এলাকাগুলোকে শান্তিময় এলাকা করার জন্য কী কাজ শুরু করেছে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। উক্ত আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সম্মানিত ডিআইজি জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাই, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের দায়িত্ব নিয়েছেন আপনি, কি অবস্থায় আপনি পেয়েছেন আসলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ আওতাধীন পরিবেশকে, অঞ্চলকে আপনি কি অবস্থায় পেয়েছেন? হ্যাঁ, ধন্যবাদ। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া প্রকাশ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই দায়িত্বে নিযুক্ত করার জন্য। চট্টগ্রাম রেঞ্জে যোগদান করার পরে কয়েকটা বিষয় আমার নজরে এসেছে। এখানে মাদকের বিস্তৃতি আছে, মাদকের রুট আছে বেশ কয়েকটা, সংঘবদ্ধ অপরাধ আছে, চাঁদাবাজি আছে। অর্থাৎ এখানে বহুমাত্রিক সমস্যা। প্রাকৃতিকভাবে যেরকম এটার মধ্যে বৈচিত্র্য আছে, তেমনি অপরাধের বিচিত্রতাটাও এখানে বেশি। বলা যায় যে সকল ধরনের অপরাধী এখানে আছে। কারণ যেহেতু এটা বাণিজ্যিক রাজধানী বলা হয়, এখানে শ্রমঘন এলাকা আছে, বন্দর আছে, শ্রমিক আছে, তারপর অপরাধপ্রবণ অনেক কিছু বিষয় আছে। যেমন মাদকের কথা আমি বলেছি, মাদক, তারপর হচ্ছে সংঘবদ্ধ অপরাধ আছে, তারপরে চাঁদাবাজি আছে, কিশোর গ্যাং। আগামী ৯০ দিনে কি দৃশ্যমান পরিবর্তন করতে চান চট্টগ্রাম রেঞ্জ আওতাধীন এলাকাগুলোতে? কি পরিবর্তনটুকু আপনি করতে চান? আমরা পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছি। আমাদের প্রথম যে মিশন সেটা হচ্ছে আমাদের এই পুরা চট্টগ্রাম বিভাগের এই ১১টা জেলাকে মাদকমুক্ত করার কাজে হাত দেয়া। আমরা এটা নিয়ে অলরেডি কর্মপরিকল্পনা সম্পন্ন করেছি। আমি ২-১ দিনের মধ্যেই সবগুলো জেলা ভিজিট করব। সুধী সমাবেশে কথা বলবো। সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে মত বিনিময় করব। আমাদের কর্মপন্থা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলো কোথায়, সেগুলোকে কিভাবে মিটিগেট করা যায়, সেটা নিয়ে আমরা আমাদের অফিসারদের সাথে আমরা খোলামেলা আলোচনা করব এবং যেই জায়গায় আমাদের সমস্যা আছে সেগুলো দূর করে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই কাজটাতে হাত দেব। আপনার সাফল্য কোন সূচক দিয়ে মূল্যায়ন করতে চান জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী? আচ্ছা, সাফল্যের সূচক হলো আসলে জনআস্থা কতটুকু। এটাই হচ্ছে প্রধান সূচক। আমি যে অবস্থায় আছি, এখন জনগণের আস্থা কেমন পুলিশের উপর, এবং ৯০ দিন পরে জনগণ এটাকে কতটুকু অ্যাকসেপ্ট করবে। এটাই আসলে প্রধান ইন্ডিকেটর, এবং এটা দিয়ে বোঝা যায় যে আমার কাজটা কতটুকু কাজে লাগছে বা পাবলিক কতটুকু গ্রহণ করছে। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে পুলিশের প্রতি জনগণের একটা আস্থার সংকট চলছে বা আছে। সেই সংকট মোকাবেলা বা সেই সংকট দূরকরণে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রধানতম ব্যক্তি হিসেবে, ডিআইজি হিসেবে আপনি আসলে কি পারবেন সেই সংকট আপনি দূর করে আস্থার জায়গায় নিয়ে আসার জন্য চট্টগ্রাম রেঞ্জ পুলিশকে? আস্থার সংকট এখনো আছে।
এবং হলো আমাদের ফোর্সের মনোবলটা এখনও পূর্ণ উদ্যমে আমরা পাইনি, আমার কাছে যতটুকু মনে হয়েছে। তো আমার এই কাজগুলো করতে হলে প্রথম হলো ফোর্সের মনোবলটা ফিরিয়ে আনতে হবে। আমি প্রত্যেকটা জেলা ভিজিট করছি মূলত এই কারণে। প্রথমত দেখব তাদের শৃঙ্খলাটা কেমন, তাদের মনোবলটা কেমন। এরপর হচ্ছে তাদের ওয়েলফেয়ারটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে, কোন জায়গায় সমস্যা আছে, এগুলো প্রত্যেকটা জিনিসই দেখা হবে। প্রথমত হলো যে তাদের কমফোর্টের বিষয়টা চিন্তা করা হবে। এরপর হচ্ছে আমাদের অপারেশনাল নিড কোথায়, এগুলোর গ্যাপটা কোথায়, এগুলো দেখে আমরা প্রয়োজনীয় পরিকল্পনা এবং কর্মকৌশল নির্ধারণ করব। একজন ভুক্তভোগী যেন তার প্রতিকারটা পান, এইটাই। এজন্য আমাদের প্রথম যে কার্যক্রম সেটা হচ্ছে যে থানার পুলিশ বা আমাদের যেকোনো পর্যায়ের পুলিশ যেন জনগণের সাথে সদ্ব্যবহার করে, তাদেরকে হাসিমুখে বরণ করে, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে এবং তাকে আইনগত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করে। আর যেখানে পুলিশের অ্যাকশন নেওয়ার দরকার, আইনগতভাবে মামলা মোকদ্দমা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেগুলো যেন আন্তরিকভাবে করে। আমি একটু জানতে চাই, যেহেতু আপনি জঙ্গল সলিমপুর নিয়ে কাজ করছেন, এই জঙ্গল সলিমপুর উদ্ধার করতে গিয়ে এখন প্রধান বাধা কী? আপনি কি দেখছেন? এটা স্থায়ী সমাধান তো অবশ্যই সম্ভব। অনেকগুলো বাধা আছে। যেমন আমাদের টপোগ্রাফিক্যাল কিছু সমস্যা আছে, ইনফ্রাস্ট্রাকচারাল কিছু সমস্যা আছে। তারপর হচ্ছে এইখানে আম কিছু জনগোষ্ঠী আছে, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এটা মাদক চোরাচালান, অবৈধ কর্মকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে এটাকে ব্যবহার করা। কিছু ঘটনা আপনারা জানেন যে আমাদের র্যাবের এক সদস্যকে খুন করা হয়েছে। কিছুদিন আগে আমাদের যে ক্যাম্পটা ছিল, সেই ক্যাম্পটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে খাবারের লাইনে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তারা তৈরি করেছে। অর্থাৎ এখনো যে তারা সক্রিয়, এটার প্রমাণ তারা দিয়েছে। তো আমাদের ডমিনেন্সটা ওখানে আছে এবং সেটাকে আরও বাড়ানো হবে, আরও মানে জোরদার করা হবে এবং এখানে প্রয়োজনে একটা স্থায়ী ক্যাম্প তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষার একটা স্থায়ী বন্দোবস্ত এখানে করা হবে। জঙ্গল সলিমপুর নিয়ে তো যৌথ বাহিনীর অভিযান চলছে, অভিযান এবং যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু একসাথে কাজ করছে। আপনাদের ক্যাম্প আছে, যৌথ বাহিনীর ক্যাম্প আছে ওখানে। আপনাদের সাথে বা সকলে যেসব সংস্থা কাজ করছে তাদের মধ্যে সমন্বয় আছে কিনা বা সমন্বিতভাবে কাজ করছে কিনা? এটা যদি আমাদের এই যৌথ বাহিনী, আমাদের সব বাহিনী মিলেই মূলত অভিযানটা করা হয়েছে গত মার্চে এবং আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আমাদের এখানে যেই যত ধরনের বাহিনী এখানে কাজ করছে তাদের মধ্যে সমন্বয়টা খুব চমৎকার। আমি তাদের সাথে কথা বলেছি, আমাদের ফোর্সের সাথেও কথা বলেছি। আমাদের প্রায় ৩০০ ফোর্স আছে, বিজিবি আছে, র্যাব আছে। আগামী ১ বছর পর জঙ্গল সলিমপুর কেমনতর হতে যাচ্ছে? যারা বৈধভাবে বসবাস করার অধিকারী তারা বৈধভাবে থাকবে। আম এখানে ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা ঘোষণাও দিয়েছেন যে এখন যারা বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করা হবে না এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সরকারের পক্ষ থেকে এই যে এই মানবিক আচরণটাকে বা মানবিক এই উদ্যোগটাকে আমরা স্বাগত এবং সাধুবাদ জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে ভিজিট করে গেছেন এবং উনি জনগণকে আশ্বস্ত করেছেন। সরকার এই জায়গাটাকে অপরাধমুক্ত করার জন্য, বেদখলমুক্ত করার জন্য আন্তরিক এবং সরকারি সাহায্য এবং সহযোগিতা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারেও সরকার যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছেন এবং তাতে আমরা কিন্তু আরও উৎসাহিত বোধ করছি এবং আমরা নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ আমরা সেখানে স্বাভাবিক জনজীবন এবং স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে নিয়ে আসবো। রাউজান কেন্দ্রিক বলেন বা জঙ্গল সলিমপুর কেন্দ্রিক বলেন, বিভিন্ন সময় যে সংঘাতগুলা হয়, যে অপরাধগুলো হয়, সেগুলোর পেছনের যদি আপনারা যখন একটু বিশ্লেষণ করবেন, রাজনীতি ব্যাপারটা অনেকাংশে চলে আসতে পারে। এরকম এর ইতিপূর্বের ঘটনা কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখা যায়। আমি একটু জানতে চাই, কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে যদি রাউজান বা অন্য কোনো জায়গায় যদি সংঘাত হয়, সেক্ষেত্রে আপনাদের অ্যাকশনের পদ্ধতিটা কিরকম হইতে পারে? আচ্ছা, অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই দেখি, কোনো ব্যক্তি দল বা গোষ্ঠী হিসেবে দেখি না। আর অপরাধী যারা তারা মূলত এরকম কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে তাদের অপকর্মটা করার চেষ্টা করে। সন্ত্রাসীর আসলে কোনো দল নেই, দল হয় না। তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সেটা হচ্ছে যে অপরাধীকে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখা হবে। কোনো দলের কোনো গোষ্ঠীর এইভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই।
কারণ আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে গেলে আইনটাকে সবার জন্য সমানভাবে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি যদি কাউকে আইনের ঊর্ধ্বে তুলে ফেলি, সেক্ষেত্রে আইনের মানে আইনি সুরক্ষা অন্যদেরকে দেয়া যাবে না। আপনাদের দমনের প্রক্রিয়াটা কিরকম হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে স্পষ্ট বক্তব্য যে সন্ত্রাসীর কোনো দল নেই এবং পুলিশ কোনো বাহিনীর লাঠিয়াল হবে না। আপনারা ২ দিন আগেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেছেন। তো এখানে মেসেজটা অত্যন্ত পরিষ্কার যে রাজনৈতিকভাবে বর্তমান সরকারি যে দল আছে তারাও চান যে এই সন্ত্রাসগুলা দূর হোক। তো সেক্ষেত্রে আমাদের তো কাজ করার ক্ষেত্রে আমাদের আরও উৎসাহিত হওয়া এবং উৎসাহিত আমরা বোধ করছি এবং আমরা এটাকে এভাবেই দেখব। বিশেষ কোনো দল বা গোষ্ঠীর ক্ষেত্রে নয়। কারণ তাহলে আইনশৃঙ্খলাটাকে হয়তো সাময়িকভাবে এরকম পরিস্থিতিকে চাপা দেয়া যাবে। কিন্তু এটাকে দীর্ঘমেয়াদে এটাকে সাস্টেইন করা যাবে না। আসলে ললেসনেস যখন তৈরি হয় তখন এরকম অনেক কিছুই ঘটে। এখন আপনি যদি ক্ষমতাকে আপনার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তখন কিন্তু এই অপচর্চাগুলো হবে, হতে থাকবে এবং সেটা উৎসাহিত হবে। তখন তো আপনি এটা দমন করতে পারবেন না। এখন পুলিশ হচ্ছে সরকারের একটা অংশ এবং পুলিশের কাজটা হলো জনশৃঙ্খলাটা রক্ষা করা। দেখেন একজন নাগরিক, সে যে নাগরিক এটা সে কিভাবে ফিল করে? এটা সে ফিল করে পুলিশের মাধ্যমে। অর্থাৎ থানায় গিয়ে যখন সে একটা অভিযোগ করে, অভিযোগ করার পরে সে পুলিশি সাহায্যটা যখন পায়, তার পাশে যখন পুলিশ দাঁড়ায়, তখন সে ফিল করে হ্যাঁ, আমি রাষ্ট্রের একজন নাগরিক এবং রাষ্ট্র আমার পাশে আছে। তো এই অনুভূতিটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যখন আ এইটা বাদ দিয়ে আপনি ওই একটা ফেসিবাদী তন্ত্র যখন কায়েম করবেন অর্থাৎ অথবা একটা কায়েমি স্বার্থ যখন কায়েম করবেন, তখন তো আসলে এটাকে আইনশৃঙ্খলা রক্ষা বলে না। অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্য, অনৈতিক সুবিধা নেওয়ার জন্য রাষ্ট্র থেকে, সরকার থেকে সে একটু অতি উৎসাহী হয়ে অনেক কাজ করে ফেলে। ইতিপূর্বের যে ঘটনা আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, অতি উৎসাহী হওয়া এটা আসলে আমাদের প্রফেশনের সাথে যায় না। এটা টোটালি আনপ্রফেশনালিজম। আমি তো এখানে রাজনীতি করতে আসিনি। আমি আসছি জনশৃঙ্খলা রক্ষা করতে। আমার একটা নির্দিষ্ট নীতি আছে। আমি ওই নীতির বাইরে আসলে যেতে পারি না বা যেতে পারব না। আমি ধরেন ২৮ বছর চাকরিতে আমার এই প্রফেশনালিজমটাকে বজায় রেখেছি। যেহেতু এটা রাজনৈতিক সংবেদনশীল এলাকা বলেছিলাম শুরুতেই, চট্টগ্রাম রেঞ্জটাকে বা চট্টগ্রাম জেলাকে যদি সংজ্ঞায়িত করা হয়, সেক্ষেত্রে সব দল এখানে কাজ করার সুযোগ পাবে কিনা? এক কথা নিরাপত্তার জন্য বার্তা আপনি কিভাবে দিবেন পুলিশ প্রশাসন থেকে চট্টগ্রাম রেঞ্জের? না, এখন হচ্ছে যে একটা ফিল্ড তৈরি করা, আইনশৃঙ্খলার একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা। এই পরিস্থিতি তৈরি করতে গেলে আপনাকে ওই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা যখন আপনি নিবেন এবং এই অপরাধীদেরকে যখন পাকড়াও করা হবে, আইনের আওতায় আনা হবে, তাদের যখন জেল জরিমানা হবে তখন আ অটোমেটিক্যালি এগুলো এই চেইনটা নষ্ট হবে এবং এটা শান্তি এবং শৃঙ্খলা আসবে। বিট পুলিশিং বা কমিউনিটি পুলিশিং নিয়ে আপনারা কাজ করছেন কিনা? এলাকায় যেসব গণ্যমান্য ব্যক্তি আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবকিছু তারই সামাজিকভাবে আপনারা কাজ করছেন কিনা? এক্ষেত্রে তো আপনাদের সহজ হওয়ার কথা ব্যাপারটা। এটা কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংটা সীমিত মাত্রায় চালু আছে। তবে এখানে একটা বিষয় আমাকে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে এর আগে আমরা আগের যে রেজিমের কথা আপনারা বলেছেন, তখন এই কমিউনিটি পুলিশিংটা আসলে একটা দলীয় কমিটি হয়ে গেছিল। এই দলীয় কমিটি হয়ে যাওয়ার পরে কমিউনিটি পুলিশিং এর যে সুফল জনগণের পাওয়ার কথা, সেই সুফলটা আসলে তারা পায়নি। এখন কমিউনিটি পুলিশটা একটা খুব ভালো আ একটা পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এটা অপব্যবহার করা হচ্ছে। অপব্যবহার তো করা হচ্ছে। এইটা এটা সীমিত মাত্রায় চালু আছে। আমরা এটাকে আরেকটু বড় আকারে বিস্তৃত আকারে চালু করার চেষ্টা করব। এবং একই সাথে দেখতে হবে যে এই পুলিশিংটা যেন জনকল্যাণে এবং জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কাজ আসে। জাপানে এরকম একটা সিস্টেম আছে কোবান তারা বলে। অর্থাৎ প্রত্যেকটা ছোট মহল্লা বা পাড়ায় তাদের একটা পুলিশের ইউনিট আছে। যে ঠিক একই রকম করে আমাদের এখানে এই যে বিট পুলিশিং এর কনসেপ্টটাও কিন্তু একই। কিন্তু আমাদের একটা বড় কৌশলগত সমস্যা হচ্ছে যে এই বিট পুলিশিং করার জন্য তো আপনার একটা অফিস লাগবে। তাদের বসার একটা জায়গা লাগবে। এই জায়গাগুলো অনেক সময় অনেক জায়গায় আমরা কিন্তু প্রোভাইড করতে পারিনি। তো বিট পুলিশিংটাকে কার্যকর করতে হলে এটা সরকারিভাবে এবং বেসরকারিভাবে ২ ভাবেই এটা কিন্তু এম এগিয়ে আসতে হবে। আমাদের ছোট্ট একটা অন্তত অফিস রুম দরকার যেখানে এই অফিসার থাকবেন। তার একজন আমাদের সাধারণ জনগণ যারা আসবেন তাদের কথাবার্তা শুনবেন, তাদেরকে একটু বসতে দেওয়ার জায়গা
এটা প্রয়োজন। তো এটা যদি নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে বিট পুলিশিংটা তো আসলে আগানোর খুব একটা সুযোগ নেই। কিশোর গ্যাং বলেন বা ইপটিজিং বলেন, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু সামাজিকভাবে প্রতিহত খুব সহজতর হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বলেন বা মসজিদ মাদ্রাসা এইসব বা ধর্মীয় স্থানগুলোর মাধ্যমে কিন্তু ইপটিজিং বলেন, কিশোর গ্যাং এগুলো সহজতর হয় কিন্তু দমন করার জন্য। আপনার কথাটা আংশিক সত্য। তবে এখন সমাজটা অনেক কমপ্লেক্স হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে এই প্রজন্মের ছেলে-মেয়ে যারা তারা কিন্তু অনেক ক্ষেত্রে বাবা-মায়ের কথাবার্তা শোনে না। ধরেন আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন পারিবারিক একটা শাসন ছিল। সেই শাসনটাকে এই অনুশাসনটা আমরা ফলো করতাম। সন্ধ্যার পরে পড়তে বসা, তারপরে বাইরে আড্ডা দিতে না যাওয়া, তারপরে বাইরে কোথাও গেলে বাবা-মাকে ইনফর্ম করে যাওয়া। এই চর্চা বা এই কালচারগুলোর মধ্যে এখন একটা বড় ফারাক দেখা যাচ্ছে। তো এই কারণে এখনো আমরা দেখি রাত ৯টা ১০টার সময় স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা বাইরে ঘোরাফেরা রাস্তায় ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন চায়ের দোকানে, স্টলে তারা আড্ডা দিচ্ছে। তো এ থেকে আসলে বোঝা যায় যে পারিবারিক কন্ট্রোলটা অনেক লিমিটেড, অনেক সীমিত হয়ে গেছে। তো এই জায়গায় শুধু পারিবারিক উম ও মানে পরিবারকে এখানে ইনক্লুড করতে হবে। শিক্ষক কমিউনিটি যারা তাদেরকে ইনভলভ করতে হবে এবং পুলিশকেও ইনভলভ করতে হবে। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা কয়েকদিন আগে শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে তাদের সাথে কথা বলেছিলাম। এবং কথা বলার পরে একজন শিক্ষক খুব অ্যা আম রিমার্কেবল একটা কথা বলেছে যে, "আগে আমরা শিক্ষক ছিলাম। এখন আমরা চাকরিজীবী।" অর্থাৎ শিক্ষক হিসেবে শিক্ষকের যে মর্যাদা, শিক্ষকের যে তাদের যে ছাত্রদের প্রতি তাদের যে ডমিন্যান্স, যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধ, এগুলা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে। যার জন্য উনি বলছেন যে, "আমি শুধু এখন বেতনের জন্য চাকরি করছি।" অর্থাৎ আমি কিন্তু সেই অবস্থানে নেই। তো আমাদের এই বক্তব্যটা আমাদের সামাজিক অবক্ষয়টাকে খুব প্রকটভাবে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের এই সমন্বিত উদ্যোগ লাগবে। পরিবার, শিক্ষক, তারপরে হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গুরুজন এবং পুলিশ। এদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগুলোর রাশ টেনে ধরা সম্ভব। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত ১৩টি বিভাগের স্নাতক ও ৯টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক।
সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। এখনও কেন মাদকের অন্যতম রাস্তা বা মাদক পাচারের অন্যতম রাস্তা চট্টগ্রাম বিভাগ বা কক্সবাজার টেকনাফ সীমান্ত, আমি একটু জানতে চাই এই চক্র, যে চক্র এখন মাদক পাচার বা প্রবেশের জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য চট্টগ্রামকে বেছে নিয়েছে, চট্টগ্রাম রাস্তাকে বেছে নিয়েছে, কক্সবাজারকে বেছে নিয়েছে, সীমান্তবর্তী এলাকা অন্যান্য যেসব সীমান্তবর্তী এলাকা আছে মাদকের অন্যতম রাস্তা হিসেবে কাজ করছে, সেই চক্রকে দূর করার জন্য আসলে আপনি কি পারবেন? আচ্ছা, প্রথমত জনসচেতনতা তৈরি করা, দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে ইনভলভ করা, একই সাথে সাইমালটেনিয়াস অ্যাকশন এবং ফলো আপ। এই কাজগুলো আমরা কিন্তু ধারাবাহিকভাবে করব। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি এই ক্ষেত্রে। আমি এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে প্রায় 10.5 মাস কাজ করেছি এবং আমরা দেখেছি যে জনগণকে যখন আমরা সম্পৃক্ত করেছি তখন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি এবং জুন মাসে আমাদের 12 দিন, সপ্তাহে 3 দিন করে আমরা 12 বা 13 দিনের অভিযানে প্রায় 1200 মাদক সেবী এবং মাদক কারবারিকে আমরা গ্রেপ্তার করেছি। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে এবং মাস শেষে প্রায় 1000-এর মতো আসামি জেলখানায় ছিল। তো এটার একটা নগদ ফলাফল একদম দৃশ্যমান আমরা যেটা দেখেছি সেটা হলো যে মাস শেষে অপরাধের প্রবণতাটা অনেকটাই কমেছে। মানে ছিনতাই, চুরি, ধর্ষণ, খুন এগুলো প্রত্যেকটার ট্রেন্ডটা কিন্তু নিম্নমুখী। একদম স্পেসিফিক আমি যদি ডাটা দিয়ে বলি, জুন মাসে মোট মামলা হয়েছিল 140টা। তার আগের মাসে সেটা ছিল 180, অর্থাৎ এখানে 40টা কমেছে। আবার মাদক উদ্ধারের যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে 80 থেকে 90। তো এইটা মোটামুটি স্টেবল ছিল। আমার শুরুর দিকে এটা অনেক কম ছিল, 50-60 ছিল, সেটা 80 থেকে 90 হয়েছে। তাহলে 2 মাসে যদি আপনি এই মাদক বা উদ্ধারের মামলা এই 90টা যদি বাদ দেন তাহলে আগের মাসে যেখানে অপরাধ ভিত্তিক মামলা হয়েছে 90টা, জুন মাসে সেটা হয়েছে 140 থেকে 90 বাদ দেন তাহলে 50। তাহলে 90 থেকে 50 আসার অর্থ হলো অপরাধ প্রবণতাটা 1/3 বেশি, প্রায় 40% কিন্তু কমেছে। এবং জুলাই মাসের তথ্য আমি তো 26 তারিখ পর্যন্ত ছিলাম। তো সেই হিসেবে ওখানে জুলাই মাসে মামলার সংখ্যা হয়তো 150-এর উপরে যাওয়ার কথা নয়। তার মানে আমরা 30%-এর বেশি অপরাধ প্রবণতাটা কমাতে পেরেছি। এইটা কিন্তু একটা ভালো লক্ষ্য। সেই অভিজ্ঞতাকে আপনি চট্টগ্রাম রেঞ্জে কাজে লাগাতে পারবেন কিনা? আমি আশা করি এটা লাগাতে পারবো এবং সবচেয়ে বড় বিষয় হলো সেখানে যে কিশোর গ্যাংয়ের যে উৎপাত ছিল, কিশোর গ্যাংয়ের উৎপাতটা কিন্তু কমেছে। ডোমেস্টিক ভায়োলেন্সটা কমেছে। কি করলেন দমন করার জন্য? না, আমরা বিশেষ কিছু করিনি। আমরা এই যে মাদক সেবী এবং মাদক কারবারি যারা, তাদেরকে আইডেন্টিফাই করেছি, তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিয়েছি। আমরা একটা জিনিস দেখেছি সেটা হলো যে অপরাধের এখন একেবারেই সূতিকাগার হচ্ছে মাদক। রাইট। এবং মাদককে যদি নির্মূল করা যায় বা মাদককে যদি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যায় তাহলে অপরাধ প্রবণতাটা অটোমেটিক্যালি অন্য অপরাধগুলো কমে যাবে। এটা আমার অভিজ্ঞতা, সিলেটে আমি দেখেছি এবং এইখানেও আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা শুরু করব। 16 তারিখ থেকে আমাদের মাদক বিরোধী সর্বাত্মক অভিযান শুরু হবে সমগ্র রেঞ্জ জুড়ে 11টা জেলা 112টা থানায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের যে আজকে সাফল্যের গল্প আপনি শোনাচ্ছেন বা আমরা সকলে জানি, এই সফলতার জন্য তো বিভিন্ন পদ্ধতি আপনার থেকে প্রয়োগ করতে হয়েছে। সেই পদ্ধতিগুলা চট্টগ্রাম রেঞ্জে প্রয়োগ করা যায় কিনা, করবেন কিনা? পাশাপাশি যেহেতু চট্টগ্রাম যে রেঞ্জে আপনি কাজ করেন সেটা হচ্ছে মাদক পাচারের অন্যতম একটা জায়গা, কিন্তু এই চট্টগ্রাম রেঞ্জ আপনার আওতাধীন। সেই জায়গায় প্রথমে একটু জানতে চাই, যারা কারবারের সাথে যুক্ত আছে, এই মাদক এই দেশের যে ভয়ানক একটা ব্যাধিতে রূপান্তর হয়েছে, এই মাদক কারা কারা এই ব্যবসা করে, সেবন করে, বা এক কথায় যারা একটা চক্র, এটা একটা পুরোটা একটা চক্র, এই চক্র সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা কী রকম? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে সিলেটের এই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগাবো এবং এই অভিজ্ঞতা থেকে আমি এইটাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। আমাদের মাদক কারবারি যারা, তাদের একটা তালিকা আছে।
তো এই তালিকাটা আমরা আবার ফার্দার আপডেট করব। আরও এগুলো তো সবসময় গোয়েন্দা তথ্যের উপর নির্ভরশীল এবং দেখা যাচ্ছে যে কেউ হয়তো মাদকে এখন আছে, পরবর্তীতে সে অন্য কোথাও চলে গেছে, নতুন করে কেউ আসছে। তো এইটা আসলে একটা চলমান প্রক্রিয়া। এইটা আমরা রিভিউ এবং আপডেটের মধ্যে আছি। আমরা এটা করব। আর আমার যেটা ব্যক্তিগত ইচ্ছা সেটা হচ্ছে যে এই মাদকটাকে আ সহনীয় পর্যায়ে নিয়ে আসা। এটাকে নির্মূল করা আসলে এটা অনেক হয়তো বাস্তবিকভাবেই এটা ইউটোপিয়ান একটা ধারণা হয়ে যাবে। একদম নির্মূল হয়তো করা যাবে না। বা সেটা আক্ষরিক অর্থেও হয়তো সম্ভব নয়। কিন্তু আমরা বলতে গেলে মানে মাদক নির্মূলের কাছাকাছি যাওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। আমি চাই যে মাদকের এই যে রুটটাকে টোটালি ডিসরাপ্ট করে দিতে, এই চেইনটাকে ভেঙে দিতে। যদি এই চেইনটাকে ভেঙে দেয়া যায় তাহলে কিন্তু এইটার ডিস্টারবেন্সটা কিন্তু দৃশ্যমান হবে। তো এইটা নিয়ে আমি কাজ করছি এবং এই জায়গা থেকে আমি কাজ করব। আপনার যে টিমটা কাজ করছে বর্তমানে মাদক নির্মূলে, তারা কতটা স্মার্ট আছে, কতটা শক্তিশালী এবং তারা কতটা গোয়েন্দা ভিত্তিক প্রশিক্ষণের মধ্যে কাজ করছে এক কথায়? এটা হচ্ছে আমরা একটু ইভালুয়েট করার চেষ্টা করছি যে আমাদের বর্তমান সক্ষমতাটা কোথায়। তারা কিন্তু প্রচণ্ড মেধাবী। মেধাবী না হলে তারা তাদের প্রক্রিয়াটা, পাচারের প্রক্রিয়াটা অনেক, অনেক কঠিনতর। না, আমরা ট্র্যাডিশনাল যে পদ্ধতিতে যাই না কেন, তারা তাদের কৌশল পরিবর্তন করবে। এটা খুবই স্বাভাবিক। আগের ইউনিটে যখন ছিলাম সেখানেও আমি দেখেছি যে যখন মাদক পাচার হয় তখন আমার এখানে যেই মেইন এন্ট্রি পয়েন্টগুলো সেখানে আমি চেকপোস্ট বসিয়েছি। চেকপোস্ট বসানোর পরে তাদের কিন্তু ধরনটা পরিবর্তন হয়েছে। কীরকম? তারা তখন ওই যে বনভোজন অথবা শিক্ষা সফর লিখে সেই গাড়িতে প্রত্যেক ব্যক্তি 2 বস্তা করে জিরা নিয়ে যাচ্ছে। তারপরে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রসাধন সামগ্রী, চকলেট এগুলো নিয়ে যাচ্ছে। এটা যখন আমরা ধরা শুরু করলাম, এরপরে তারা ছোট, ছোট গাড়িতে করে যাত্রী বেশে তারা নিয়ে যাচ্ছে। এরপরে আপনি দেখবেন যে শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় লুকিয়ে গাড়ির বনেটের মধ্যে অথবা গাড়ির বিভিন্ন জায়গায় এরকম টায়ারের ভিতরে বিভিন্নভাবে বা ফলের ভিতরে এই যে গরু, ছাগল, প্রাণী এগুলোর ভিতর দিয়ে পর্যন্ত এখন মাদক পাচার হচ্ছে। তারা তাদের নিয়মিত সেই কৌশলগুলো পরিবর্তন করছে, তারা করবে। তো এইটা আমরা যদি সচেতন থাকি তাহলে তাদের প্রত্যেকটা কৌশলই ধরা পড়বে। সেই জায়গায় আপনারা কতটা শক্তিশালী আছেন বা কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়বে কিনা আপনাদের, বা প্রশিক্ষণ নিচ্ছেন কিনা এই ক্ষেত্রে? এইটা আমি এখনো রিভিউ এর পর্যায়ে আছি। আমাদের সক্ষমতাটা একটু দেখার চেষ্টা করছি এবং হলো যে গত 6 মাসের ডাটার সাথে আমার 1 মাস এখন যে আমি দায়িত্ব গ্রহণের পরে কি অবস্থাটা হচ্ছে এবং আমাদের যে কর্মকৌশল, সেই কর্মকৌশলে কতটুকু ফল দিচ্ছে সেগুলো আমরা 1 মাস পরে ইভ্যালুয়েট করব। এবং সেই ক্ষেত্রে যদি প্রশিক্ষণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি অত্যাধুনিক কোনো কিছু ডিটেকশনের জন্য কোনো যন্ত্র বা এই যে ধরনের কিছু যদি করার প্রয়োজন হয় সেটা আমরা অবশ্যই করব। আগামী 180 দিনের একটা চিত্র আপনি বলতে পারবেন মাদকের ব্যাপারে? এটা বলা সম্ভব। আমার টার্গেট হচ্ছে যে অপরাধ প্রবণতা 20 থেকে 25% কমানো। মাদকের এখন যে পরিমাণ উদ্ধার আছে সেই উদ্ধারটাকে দ্বিগুণ করা। মাদকের সাপ্লাই চেইনটাকে ভাঙা এবং বিগত 6 মাসে যে পরিমাণ অপরাধী গ্রেপ্তার হয়েছে, যে পরিমাণ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করা। এখন ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে বা কোনো একটা উদ্যোক্তা আসলে মরে যাচ্ছে, চলে যাচ্ছে কিন্তু চাঁদাবাজির প্রভাবে। চাঁদাবাজদের অতিষ্ঠের কারণে অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে চলে যাচ্ছে। পরিবহন সেক্টর অনেক চাঁদাবাজি দেখা যাচ্ছে। কোনো একটা ভবন তুলতে গেলে কিন্তু চাঁদা দিতেই হয় তাকে, নাইলে পরে কাজ করতে পারে না, ভবন তুলতে পারে না। এই ব্যবসা ক্ষেত্রে, পরিবহন সেক্টরে বা কোনো ভবন তুলতে গিয়ে চাঁদাবাজি একটা খুব গুরুত্বপূর্ণ অপরাধ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের সমাজে। সে জায়গায় এই চাঁদাবাজি চক্রকে ভাঙতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কী করবে বা কী করছে? আমার মূল লক্ষ্যটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা সাস্টেনেবল পর্যায়ে নিয়ে যাওয়া। তো এইটা করার জন্য যেটা করার প্রয়োজন, যা কিছু করার প্রয়োজন আমরা প্রত্যেকটা কাজে হাত দিব। চাঁদাবাজিটা এখানে অনেকটা প্রাতিষ্ঠানিকীকরণের মতো হয়ে গেছে এবং আমি এখানে চেম্বারের কয়েকজন সদস্যের সাথে কয়েকদিন আগেই মত বিনিময় করেছি এবং তাদের কথাবার্তায় যেটা মনে হলো সেটা হচ্ছে যে চাঁদাটা এখন অনেকের গা শোয়া হয়ে গেছে। এইটা আমাদের সমাজের মধ্যেই গেড়ে বসে গেছে। তো এইটাকে মানে
নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু সময় লাগবে। কিছু কর্মপদ্ধতি এবং কর্মকৌশল আমাদের নির্ধারণ করতে হবে। তবে আমি আমার অবস্থানটা পরিষ্কার করি, সেটা হচ্ছে যে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আমরা এই নীতিটা অব্যাহত রাখব। এখানে হয়তো আমাদের কিছু কৌশলগত সমস্যা আছে, আমাদের জনবলের সমস্যা আছে অথবা আমাদের লজিস্টিকের সমস্যা আছে। তো সীমিত আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সবটুকু আমরা ব্যবহার করব। কোনো ভুক্তভোগী বা কোনো ব্যক্তি যদি কোনো আপনাদেরকে অভিযোগ দিতে চায় চাঁদাবাজের ব্যাপারে, কোনো ভবন মালিক থেকে চাঁদা চাচ্ছে বা ব্যবসায়ী থেকে চাঁদা চাচ্ছে, এরকম কোনো অভিযোগ বা তথ্য যদি দিতে চায়, সেক্ষেত্রে প্রক্রিয়াটা বা তার নিরাপত্তার ব্যাপারে আপনার কতটা চিন্তা করেন বা প্রক্রিয়াটা কীরকম হইতে পারে? আর দ্বিতীয়ত একটু জানতে চাচ্ছি যে কোনো অভিযোগ পেলে পরে আপনি নিষ্পত্তিটা কত সময়ের মধ্যে আপনি করতে পারবেন বা করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন? আচ্ছা, এইটা তো জনপ্রত্যাশা তো হচ্ছে যে জনগণ কিন্তু খুব দ্রুতই মানে প্রতিকারটা চায়। তবে একটা বিষয় আমি যেটা দেখেছি, আমাদের একজন অফিসারের ঘাড়ে যতগুলো অভিযোগ, যতগুলো মামলা, তারপর হচ্ছে আদালত থেকে আসা যায় সিআর মামলা, এরপর হচ্ছে পিটিশন, জিডি, অপহরণ, তারপর হচ্ছে জিডি হারানো, এ ধরনের অনেকগুলো। একেকজন অফিসারের কাছে কমপক্ষে ধরুন ১০০টা অভিযোগ মাথায় নিয়ে সে কিন্তু কাজ করছে। তো এখন হচ্ছে কি যে নতুন একজন যখন এরকম একটা অভিযোগ নিয়ে আসে, তখন অনেক সময় আমরা হয়তো তাৎক্ষণিক সেবাটা দিতে পারি না, এটা বাস্তব। সেক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করার চেষ্টা করি। ধরেন একজন বলছে তার জায়গা জমি নিয়ে প্রবলেম, তাকে হুমকি দেওয়া হয়েছে। আরেকজন বলছে আমার ছেলে বা মেয়ে অপহরণ হয়েছে। এখন এই ২টা ঘটনার মধ্যে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? এখন ওই অপহরণকে তো আমার প্রায়োরিটি দিতে হবে আগে। কারণ হচ্ছে যে তাকে যত দ্রুত উদ্ধার করা যায় সে ব্যাপারে আমাদের চেষ্টা থাকে। যদি তাকে উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটতে পারে, সে খুন-গুমের শিকার হতে পারে। তো সেক্ষেত্রে আমি যখন আমার একটা টিমকে এনগেজ করছি, যিনি এখানে আসছেন যে তার জায়গা জমি নিয়ে সমস্যা, অন্য আরেকজন হুমকি দিচ্ছে, তাকে তো কয়েকদিন সময় আমাদের দিতে হবে। কিন্তু উনি তো প্রতিকারটা চাচ্ছেন তাৎক্ষণিক। তো এই ক্ষেত্রে তো আসলে সবসময় ওই যে আরেকটা দেওয়া প্রশ্ন সম্ভব করেছিলাম, সেক্ষেত্রে যে অভিযোগকারী তার নিরাপত্তার ব্যাপারেও এটা একটা বড় একটা বিষয়। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যদি এই সন্ত্রাসটাকে যদি দমন করতে পারি, তাহলে জনগণ কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে তাদের কাছে অভিযোগ মানে তারা অভিযোগ নিয়ে আসবে এবং আস্তে আস্তে এই পাবলিক ডমিনেন্সটা তৈরি হবে। এখন কিছু কিছু জায়গায় এই ডমিনেন্সটা পাবলিকের কাছে নেই। তো আমরা সেই পাবলিকের ডমিনেন্সটা তৈরি করতে চাই। সংস্কৃতি থেকে বের করার জন্য অন্যতম স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশ পুলিশও কাজ করছে। বাংলাদেশ পুলিশ মূল স্টেক হোল্ডার হিসেবে কাজ করছে আসলে। আমি মাদক নিয়ে শেষ প্রশ্ন করি। আপনি দেখেন মাদক আপনি অনেক কষ্ট করে রাতভর পরিশ্রম করে বা পাহাড়ে উপকূলীয় অঞ্চলে গিয়ে আপনি ধরলেন, মাদক কারবারিকে আটক করলেন, তার ২ দিন পরে জামিন পেয়ে যাচ্ছে। আপনারা কষ্ট পান না তখন? না, এটা তো আসলে আমাদেরকে একটু কষ্ট দেয়। তো এখানে কিছু সমস্যা আছে, এটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে পুলিশের হয়তো কাজে দুর্বলতা থাকে, রিপোর্টিংটা ঠিকমতো হয় না। এই মুহূর্তে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন যেসব জনগণ আছে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে? আমি একটা নিরাপদ শহর, নিরাপদ বিভাগ দেখতে চাই। এই ব্যাপারে আপনাদের সবার অকুণ্ঠ সহযোগিতা চাই। সকল স্তরের জনগণের সহযোগিতা যদি থাকে, তাহলে আপনার প্রত্যাশা অনুযায়ী আমরা একটা নিরাপদ বিভাগের দিকে ধাবিত হব। আমি সেই প্রত্যাশা করি এবং আমি সবসময় জনগণের ফুটিং থেকে পুলিশকে দেখার চেষ্টা করি। আমার ব্যক্তিগত পদবি থেকে আমি দেখি না। এই রেঞ্জেও আমি একইভাবে দেখার চেষ্টা করব। আর চট্টগ্রামবাসীকে আমি শুভেচ্ছা জানাই। আমাদের যে কয়েকটা স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলেছি, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। আশা করি তাদের ইচ্ছা অনুযায়ী আমরা আমাদের এই পুরা এলাকার পুরা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে সাজাতে পারব। অসংখ্য ধন্যবাদ। আপনি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ, এই বিশেষায়িত রেঞ্জের আপনি দায়িত্ব পালন করছেন। বিশেষত আপনার প্রধান টার্গেট কিন্তু মাদক নিয়ে। আর আমাদের চট্টগ্রাম তো একটা বিশেষ জোন, এই বিশেষ জোনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বা সুন্দর রাখার জন্য আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ব্যস্ততম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। এটিএন বাংলাকে আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমার যে বক্তব্যটা এই জনসচেতনতা তৈরি করতে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় সেই কাজটা আরো অনেক বেশি ছড়িয়ে যাবে। মানে যে কথাটা বলার জন্য আমার হয়তো অনেকগুলো অ্যাওয়ারনেস মিটিং করা লাগতো, সেটা আমরা এই একটা প্রোগ্রামের মাধ্যমে হয়তো বলতে পেরেছি। এইজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাকে এই স্টুডিওতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা সকল জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনায়। তার পাশাপাশি এই সুন্দরতম চট্টগ্রাম, এই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীকে চট্টগ্রাম, বন্দরনগরী খ্যাত চট্টগ্রাম, এই পাহাড় বেষ্টিত চট্টগ্রাম, এই সমুদ্র বেষ্টিত চট্টগ্রাম, এই চট্টগ্রামকে শান্তিতে রাখার জন্য যেসব স্টেক হোল্ডার কাজ করছে সরকারিভাবে, তাদের অন্যতম হচ্ছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। এই চট্টগ্রাম রেঞ্জ পুলিশ প্রতিনিয়ত চট্টগ্রামকে শান্তিময় চট্টগ্রাম করার জন্য কী কাজটুকু তারা প্রতিনিয়ত করে আছে তার বিস্তারিত আজকে আমরা চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিভাগে যিনি প্রধান আছেন, রেঞ্জ ডিআইজি, তার মুখ থেকে আমরা শুনে নিলাম। তার পরিকল্পনা নিয়ে আজ আমরা কথা বলেছিলাম। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোর পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোর পাস্তা। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। তুই বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোর ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোর ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোর